দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমাদের আজকের আয়োজনে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। আর আমাদের সাথে আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুজন অতিথি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। সেই সাথে আমাদের স্টুডিওতে আরও উপস্থিত হয়েছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। অত্যন্ত সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এগুলো মাথায় রেখে আজকের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। সংস্কার কি নির্বাচনের অন্তরায় কিনা, যে সংস্কার নিয়ে আসলে এই যে আমরা জুলাই পার করছি এবং গত বছর 5ই আগস্টের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেক্ষেত্রে অনেকের বড় একটি চাওয়ার জায়গা এবং বিভিন্ন রাজনৈতিক দলেরও চাওয়ার জায়গা হচ্ছে সংস্কার। কিন্তু এই সংস্কারের পর তারপরে যে বিচারগুলো চাওয়া হয়েছে, যে নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্যাসিবাদী সরকারের সময়কার যে অন্যায় অবিচারগুলো রয়েছে এবং গণহত্যা রয়েছে, সেগুলোর বিচারের পরে সংস্কারের পরে নির্বাচন দিব, তাহলে আদতে নির্বাচনের অন্তরায় কি এই সংস্কারই? এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা সবাই আজকে আলোচনা করছি। শুরুতেই যেতে চাচ্ছি ডাক্তার আলমগীর পাভেল, আপনি দীর্ঘদিন আছেন এবং আহ্বায়ক হিসেবে কাজ করছেন বিএনপি মিডিয়া সেলে। আপনার দলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা আছি। আমি আপনার কাছেই জানতে চাচ্ছি এই বিষয়টি নিয়ে, যে সংস্কার এবং নির্বাচনের মধ্যে এই দ্বন্দ্বটা কোথায় আসলে? ধন্যবাদ। আমার মনে হয় না যে এটাকে ঠিক দ্বন্দ্ব বা অন্তরায়ের জায়গা থেকে দেখা উচিত। সংস্কারের প্রত্যাশা ছিল। আমরা জানি যে একটা লম্বা সময় স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে লড়াই করতে হয়েছে। সেখানে প্রত্যাশিতভাবে একটা স্বাভাবিক প্রত্যাশা জনগণ থাকতেই পারে যে আমরা ঠিক সেই ব্যবস্থাপনার পুনরাবৃত্তি দেখব না এবং বাংলাদেশের মানুষের যে অধিকার, সেই অধিকারের জায়গাটাতে দেশ ফেরত যাবে। সেখানে অন্তরায় না বলে আমরা যদি এরকমভাবে দেখতাম যে অত্যাবশ্যকীয় কিছু সংস্কার যেটা করবার দরকার ছিল, যেটা আমরা দেখেছি যে পরপর 3টি নির্বাচন বিধ্বস্ত হয়েছে বাংলাদেশে, জনগণের যে ভোট দেওয়ার যে অধিকারের জায়গাটা ছিল সেটা মোটামুটি ফিকে হয়ে আসছিল। সেটাকে ফেরত দেওয়ার জন্য আমরা এইটুকু কাজ করতে পারতাম। কিন্তু কখনো কখনো এই সংস্কার শব্দটি এত বেশি উচ্চারিত হয়েছে বিগত 1টি বছর ধরে, জনগণের কাছে মনে হয় যে সংস্কার শব্দটি এখন ঠিক আমরা যে এরকম করে সবসময় আলোচনাতে একটা শীর্ষের জায়গায় রাখছি, জনগণের আলোচনার বা তাদের যে দৈনন্দিন চাহিদার জায়গাতে সংস্কার খুব সামনের দিকে আছে বা তাদের তালিকার সবচেয়ে শীর্ষে রয়েছে, এরকম বোধে বলা যাবে না। আর সংস্কারকে যদি আমরা পূর্বশর্ত বানিয়ে ফেলি, তাহলে কিন্তু আমার মনে হয় যে সেক্ষেত্রে আপনি এটাকে অন্তরায়ের দৃষ্টিভঙ্গি থেকে দেখতেই পারেন। একটা বিষয় বোধহয় এখানে পরিষ্কার হওয়া দরকার যে সংস্কার তো আমরা কখনোই শেষ করতে পারবো না বা শেষ করে কোনো একটা কাজে পৌঁছবো, এটা বোধহয় বলা যাবে না। কারণ সংস্কার একটা চলমান জায়গা। যে কোনো জিনিসের ক্ষেত্রে তার পুরনো একটা ব্যবস্থাপনাকে যখন আমরা পরিবর্তন করতে চাই তখন সংস্কার করতেই হয়। কিন্তু সংস্কার কোনো স্থায়ী ব্যবস্থা না, সেটা সময়ের সাথে যুগের সাথে তার পরিবর্তনশীলতা আসে। কিন্তু আমরা যেন কেন আমাদের প্রত্যেকটা কার্যক্রমের মধ্যে দিয়ে এটাকে পূর্ব শর্তের দিকে যদি আমরা নিয়ে যাই, তাহলে সেটা বোধহয় নির্বাচনকে অন্তরায় সৃষ্টি করবার জন্য কাজ করতেই পারে। সেই জায়গাটাতে সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে। একই প্রশ্ন আমাদের আরেকজন অতিথি সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, আপনার কাছেও করতে চাচ্ছি যে সংস্কার নিয়ে আমরা যে রাজনৈতিক দলগুলো অনেকগুলো মতামত দিচ্ছে এবং বিভিন্ন সুপারিশ জমা দিচ্ছে, এই সংস্কার এবং নির্বাচনের মধ্যে সম্পর্কটা আপনি কীভাবে দেখছেন? নির্বাচনও তো সংস্কারের অংশ। আবার সুষ্ঠু নির্বাচন হলে সংস্কারের কাজটি অনেকখানি এগিয়ে যায়, পুরোপুরি না, কারণ 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি এই অভিযোগ আছে। কিন্তু একটি মৌলিক প্রশ্ন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈর শাসকের বিদায় হয়েছে, কিন্তু স্বৈরতন্ত্র চলে গেছে কিনা? রাজনৈতিক সংস্কৃতি, অর্থনৈতিক সংস্কৃতি, অর্থনৈতিক ব্যবস্থা, সাংস্কৃতিক অঙ্গনে যে সব অনভিপ্রেত ঘটনা আমরা দেখছি সরকারি অফিসে, ব্যাংকিং সেক্টরে, সেগুলোকে আমরা কিভাবে বলব? বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার দেওয়া হলো যে কে কোন পোশাক পরবে, কে কোন পোশাক পরবে না, এটি কি বাংলাদেশ ব্যাংকের কাজ? তার মানে এটাও কিন্তু এক ধরনের চাপিয়ে দেওয়া বিষয়, স্বৈরতন্ত্রকে চাপিয়ে দেওয়া বিষয়, জনগণের মত না নিয়ে একজনের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেওয়া, যেটি বলা হয় 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। একটি সাজানো নির্বাচন করে তৎকালীন ক্ষমতাসীন দল জনগণের উপর
তাদের শাসন, তাদের ইচ্ছে চাপিয়ে দিয়েছে। তাদের ইচ্ছে তো চলে গেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি কতটা বদল হয়েছে। যারা সংস্কারের কথা খুব উচ্চস্বরে বলেন, তাদের সংস্কার তো খুব জরুরি বলে মনে করি। যে ভাষা ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক সভায়, মিছিলে, জনসভায়, সমাবেশে, এক দল আরেক দলের বিরুদ্ধে, এবং সেটা কিন্তু স্বৈরতন্ত্রের বিরুদ্ধে না, মানে বিদায়ী শাসকের বিরুদ্ধে না, শাসক দলের বিরুদ্ধে না, সেটি তো অন্য ভাষা। কিন্তু একসঙ্গে আন্দোলন যারা করেছে তারা একে অপরের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করছে, উচ্চারণ অযোগ্য ভাষা, অশালীন ভাষা, এবং এটি 5 আগস্টের আগেও কেউ উচ্চারণ করেনি। এতই অশ্রাব্য, এতই কুৎসিত বলবো। তাহলে সংস্কারটা কোথায়? তারা কিন্তু সংস্কারের কথা জোরে সোরে বলেন। তা আসলে মনের সংস্কারটা জরুরি, দলের সংস্কার জরুরি, আমরা কিভাবে চলতে চাই সেটা জরুরি এখন। আর এই যে নির্বাচন না সংস্কার, এই বিতর্কের মূল কারণ হচ্ছে ভোটের হিসেব নিকেশ। যারা মনে করছে যে এখন নির্বাচন হলে, 6 মাস পর নির্বাচন হলে তাদের সুবিধা হবে না, তারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাচ্ছে। আর যারা মনে করছেন নির্বাচন যত দ্রুত হয় তাদের রাজনৈতিকভাবে সুবিধা হবে, তারা নির্বাচনটা এগিয়ে নিতে চাচ্ছে। এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তির কিছু নেই। এই কারণে এই সরকারটি আসছে কিন্তু নির্বাচন দেওয়ার জন্য। যেহেতু মানুষ 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি, সুতরাং মানুষের প্রথম আকাঙ্ক্ষা যে একটি নির্বাচিত সরকার। এখন যে প্রশ্নটি আসছে, সংস্কারের প্রশ্নটি কিন্তু দ্বিতীয়বার। 5 আগস্ট পর্যন্ত কেউ সংস্কারের কথা বলেনি। সেখানে একটাই হচ্ছে যে স্বৈরতন্ত্রের পতন বা স্বৈরতন্ত্রের অবসান। এরপর সংস্কারটা আসছে যে ভবিষ্যতে স্বৈরতন্ত্র না আসে। সেক্ষেত্রে তো প্রথম হচ্ছে রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ঐকমত্যে পৌঁছানো, যেটা জাতীয় ঐকমত্য কমিশন অনেকখানি এগিয়েছে। এখনও অনেক বিষয়ে বলা যায় যে দিল্লি হুনুজ দুরাজ, কতটা দুরাজ আমরা জানি না, তবে এটা সমাধান হতে হবে। এর মধ্য দিয়েও কিন্তু মাঝে মাঝে তো আলোর আভাস পাই। আজকেই গণমাধ্যমে আসছে যে প্রধান উপদেষ্টা শিগগিরই একটি ঘোষণা দেবেন নির্বাচনের দিন তারিখ নিয়ে। তাহলে অনেকখানি আমার মনে হয় রাজনীতিতে যে উত্তাপ, যে উত্তেজনা, যে পরস্পর বিরোধী অবস্থান, এটা অনেকটা কমবে, কারণ তখন সবাই নির্বাচনমুখী হবে। মৌলিক প্রশ্ন হচ্ছে নির্বাচনের পর কি হবে। যারা বিজয়ী হবেন তারা কি সব দখল করে নেবেন? যারা পরাজিত হবেন তারা পরদিন থেকে মানি না, মানব না বলে আগের মতো রাস্তায় নামবেন এবং সংসদ কি অকার্যকর থাকবে আগের মতোই? আমরা 4টি ভালো নির্বাচন পেয়েছি, 91, 96, 2001 এবং 2008 তুলনামূলক। সেই নির্বাচনের পর যে সংসদ হয়েছে সেই সংসদ কিন্তু কার্যকর হয়নি। কে দায়ী বেশি সেটা আমি বলছি না, কিন্তু হয়নি। বিরোধী দল কেন সংসদের শেষ দিন পর্যন্ত থাকবে না? সরকারি দল যা খুশি কেন করে বেড়াবে? এইটাই হচ্ছে মূল সংস্কার। এই ব্যাপারে যদি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অঙ্গীকার নিতে পারে অন্তর্বর্তী সরকার, সেটা হবে বড় সংস্কার। সোহরাব হাসান, আপনার কথার প্রেক্ষিতেই আমি ডক্টর পাভেল আপনার কাছে আবারও আসতে চাচ্ছি। সাংবাদিক সোহরাব হাসান যিনি বললেন যে এই যে গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন রাজনৈতিক মতের মধ্যেও কিছুটা বিভক্তি তৈরি হচ্ছে, এবং সেটা সংস্কার নিয়ে এবং সংস্কার পরবর্তী নির্বাচন নিয়েও, এই বিভক্তিটার কারণ কি মনে করছেন? এটা বিভক্তি চাইতে বেশি, যেমন সোহরাব ভাই যেটা বলছিলেন, সুবিধা চাইবার একটা জায়গা রয়েছে। সেটা অনেকে মনে করছেন নির্বাচন বিলম্বিত হলে তাদের হয়তো নির্বাচনে বৈতরণী পার হওয়াটা সহজ হবে, সুবিধাজনক হতে পারে, সেজন্য তারা হয়তো নির্বাচনটা পেছাতে যাচ্ছেন। এখানে সদিচ্ছা যে আছে অথবা যৌক্তিক কোনো কারণ রয়েছে কিংবা সংস্কার সেটি মূল বিষয়, সেটা নয়। এটা মনে করা যেতে পারে যে হয়তো একটা অজুহাত কিংবা একটা অছিলা, যেটা মূলত নির্বাচনকে বিলম্বিত করতে পারে। আর তার বিপরীতে যদি বলি আমি, যে নির্বাচন যদি এখন হয় তাহলে বা খুব দ্রুত যদি নির্বাচনের দিকে আমরা যাই, তাহলে যে সুবিধাগুলো পাবো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের লক্ষ্য করে দেখবো আমরা যে আমাদের অর্থনীতি কিন্তু খুব ভালো অবস্থায় নেই। এবং সম্প্রতি আপনারা জানেন যে মার্কিন যে রেসিপ্রোকাল ট্যারিফ, যেটি আজকেও আমার অর্থ উপদেষ্টাকে বলতে শুনেছি যে আমরা একটা বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছি যদি এই ব্যবস্থাপনা যদি কোনো পরিবর্তন না ঘটে।
তো এই রকম জায়গাগুলোতে যেটা হয়, বিদেশি বিনিয়োগ আমাদের দেশে বিগত 1 বছরে একদমই হয়নি, এবং আমাদের যে জিডিপি সেটি ক্রমাগতভাবে নিম্নমুখী হচ্ছে। দারিদ্র্য সীমার নিচে যে সমস্ত মানুষ, তাদের সংখ্যা বাড়ছে। তো এগুলোর সমাধান কিন্তু একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে হতে পারে, কারণ যে কোনো বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে এগুলো পূর্ব শর্ত। এবং যে কোনো একটা আমরা যখন একটা পারস্পরিক একটা দেশ যখন আরেকটা দেশের সাথে যখন নেগোসিয়েশনে যায়, আলোচনা যায়, তখন সেই বিদেশ সেই রাষ্ট্রটি দেখতে চায় যে তারা কাদের সঙ্গে সেই যোগাযোগটা করছে, আলোচনাটা কাদের সঙ্গে করছে, তাদের জনবৈধতা রয়েছে কিনা সেটা। তো ফলে নির্বাচন ছাড়া তো সেই জনবৈধতা পাবার কোনো জায়গা বা সুযোগ নেই। তো ফলে এই বৈপরীত্যটা তৈরি করার মধ্য দিয়ে যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেটার দুর্ভোগ কিন্তু জনগণের কাছে গিয়ে পড়বে। রাজনৈতিক দলগুলোতে তাতে কি হবে সেটা হয়তো পরের কথা, কিন্তু আমাদের যদি সত্যিকার অর্থে জনকল্যাণ যদি আমার অগ্রাধিকার হয়, তাহলে আমার দল, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মনে করেন যে নির্বাচনটা একটা সুষ্ঠু সমাধান এবং সেটা জনপ্রত্যাশার একটা বিরাট বড় অংশ পূরণ করে। আর একটা কথা এখানে উঠে এসেছে, সেটা হচ্ছে নির্বাচন পরবর্তী ক্ষেত্রে আমাদের সহিষ্ণুতাটা আমরা বজায় রাখবো কিনা। আমাদের যদি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দরকার হয় বা আমরা যদি চাই, তাহলে সেখানে যেরকম একটা সরকার যেমন একটা স্থিতিশীল একটা জায়গাতে থাকতে হবে এবং একটা দায়িত্বশীল বিরোধী দলও থাকতে হবে, দুটি গুরুত্বপূর্ণ। কিন্তু বিরোধী দলের চেষ্টাটা যদি প্রথম দিন থেকে এরকম হয় যে সরকারকে স্বস্তিতে থাকতে দেব না, তাকে সারাক্ষণ বিরক্ত করতে থাকবো, অথবা ছুতোই নাতায় বা যে কোনো কারণে অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করতে চাই, সেটাতে হয়তো রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হবে, কিন্তু দেশের কোনো লাভ হবে না, মানুষের কোনো মঙ্গল হবে না। সেজন্য প্রত্যাশাটা জনগণের পক্ষ থেকে নিশ্চয়ই এরকমই রয়েছে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনের ফলাফল জনগণ মেনে নেবে। সেই ফলাফল যাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেবে, আমাদের দল কিন্তু ক্ষমতার শব্দটি ব্যবহার করতে চায় না, কারণ তারা মনে করেন যে এটি ক্ষমতার কোনো বিষয় না। ক্ষমতার শব্দটির মধ্যে দিয়ে একটু অন্যরকম জিনিস বা প্রকাশ পেয়ে যায় অনেক সময়। সেক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার একটা দায়িত্ব জনগণ যাদেরকে দেবেন, তারা সুষ্ঠুভাবে রাষ্ট্রটা পরিচালনা করবেন। বিরোধী দল তাদের ইতিবাচক সমালোচনা করবেন, ভুল ত্রুটি ধরিয়ে দেবেন এবং রাষ্ট্র পরিচালনার একটা অংশ হবেন। কারণ বিরোধী দল কিন্তু আসলে বিরোধী দল, এই কথাটি বলার বোধহয় ঠিক হবে না। সেটা হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে সেই দলটি, যে দলটি নির্বাচনে সরকার গঠন করতে পারে নাই, কিন্তু সরকারেরই একটা অংশ। অর্থাৎ সবগুলো মিলেই তো একটা দেশ পরিচালিত হয়। কারণ তারা যদিও বিরোধী দলে থাকবেন, কিন্তু সংসদের যে সমস্ত গুরুত্বপূর্ণ কমিটি, সেগুলোতে তাদের অংশীদারিত্ব থাকবে। তো সুতরাং সব কিছু মিলে, এবং তাদের ডেপুটি স্পিকার তাদের মধ্যে থেকে হবেন এমন অঙ্গীকারও রয়েছে। ফলে সব মিলে আমরা যদি সত্যিকার অর্থে স্বৈরতন্ত্রের পুনরাবির্ভাব না চাই, আমরা যদি আমাদের স্বৈরাচারকে যদি অতীত ইতিহাসে পরিণত করতে চাই, তাহলে রাজনৈতিক সংস্কৃতিটাকে এমন জায়গায় নিতে হবে, সেখানে পরস্পরের প্রতি আমাদের যে সহ অবস্থান, সহিষ্ণুতা, সেটি দেখাতে হবে। এবং সম্প্রতি রাজনীতিতে যে সমস্ত কদর্যতা এসেছে, সেটি আমাদের দলের পক্ষ থেকে আমরা খুব দৃঢ়ভাবে বলি যে এটি খুব কাঙ্ক্ষিত জিনিস নয়, পরিকল্পিতভাবে এটা করা হয়। অনেক ক্ষেত্রে আমরা জানি যে যার চরিত্র হনন করলে হয়তো কোনো একটা দল, বিরোধী দল, যারা মনে করছেন নিজেদের, বা যারা মনে করছেন যে আমাদের দলের বিরোধী, সেই অর্থে বলছি বিরোধী দল, তারা হয়তো মনে করেন যে আমাদের সেই কালিমা লেপন করতে পারলে তাদের কিছু রাজনৈতিক সুবিধা হবে। কিন্তু দিন শেষে মানুষ এগুলো পছন্দ করেন না। কদর্যতা কখনোই কোনো একটা সুশীল বা কোনো একটা সমাজের, যারা নিজেদেরকে ভদ্র সমাজ বলে দাবি করে, তাদের কাছে কোনো একটা ভালো জিনিস নয়। তো ফলে রাজনীতি সংস্কৃতি অংশটুকুতে আমাদের উত্তরণের দরকার রয়েছে, এবং আমাদের চিন্তার জগৎটাকে অনেক পরিশীলিত করা প্রয়োজন। রাজনীতিকে একটা পরিবর্তনের জায়গায় নেওয়া দরকার। তা না হলে নতুন প্রজন্মকে রাজনীতিতে আমরা আকৃষ্ট করতে পারবো না। আর একটা রাজনীতি ছাড়া একটা দেশ চলে না। তো ফলে যদি সুস্থ ধারার রাজনীতি যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে আগামী দিনে কিন্তু রাজনীতির এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা এমন একটা ঘেরাটপের মধ্যে থেকে যাব, একটা নোংরা রাজনীতির শুধুমাত্র পুনরাবৃত্তি করতে থাকবে। তো সুতরাং সেখান থেকে আমাদের উঠে আসার জন্য রাজনৈতিক সংস্কৃতি সত্যিকার অর্থে পরিবর্তন প্রয়োজন আছে। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি এবং মতামতও পাচ্ছি। এই বিষয়ে আমরা আরও কথা বলছি একটা বিরতি নিয়ে এসে। দর্শক, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। আলোচনায় ফিরবো, একটা বিরতির সময় হয়েছে, সাথেই থাকুন। দর্শক, বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আজকে আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন অতিথি আছে। আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। এই পর্যায়ে সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যে আলোচনাটাই ছিলাম যে সংস্কার এবং নির্বাচন নিয়ে বাধা কোন জায়গাগুলোতে বা কোথায় কোথায় আমরা আসলে ব্যালেন্সের দরকার আছে, এই বিষয়গুলো নিয়ে আপনিও বলছিলেন যে নির্বাচন নিজেও একটি সংস্কারের পথ, নির্বাচন নিজেও একটি সংস্কার। এই বিষয়টা থেকে আরেকটু আলোকপাত করবেন কিনা, যে যেখানে নাগরিক যে অধিকারগুলো নিয়ে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে
নির্বাচন কিভাবে সংস্কার হতে পারে? নির্বাচন সংস্কার হতে পারে, আমরা তো দেখেছি যতগুলো নির্বাচন হয়েছে বাংলাদেশে, কোনো নির্বাচিত সরকার দ্বিতীয়বার সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতায় আসতে পারেনি। তার মানে নির্বাচনের মাধ্যমে জনগণ তার রায় দিয়ে দিয়েছে, অর্থাৎ জনগণ যে প্রত্যাশা নিয়ে ওই নির্দিষ্ট দলকে ক্ষমতায় এনেছিল সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি, তারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, এবং রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে বিশৃঙ্খলা, সুবিধা নেওয়া, মানুষের গণমানুষের অধিকার হরণ, বাক ব্যক্তি স্বাধীনতা খর্ব করা মৌলিক অধিকার। এখন এই যে গণতন্ত্র নিয়ে, সংস্কার নিয়ে আমরা এত কথা বলছি, এটি কিন্তু ভদ্রলোকের গণতন্ত্র, ভদ্রলোকের সংস্কৃতি, ভদ্রলোকের সংস্কার। আমরা যদি বলি রাষ্ট্রটা যদি 17 কোটি মানুষের হয়, এখন হয়তো 18 কোটি জনসংখ্যা, এই 18 কোটি মানুষের চিন্তা কে করবেন? রাজনৈতিক নেতৃত্বই করা উচিত। তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও নিরুপায়, অসহায়, তার অধিকার নেই, মৌলিক অধিকার, যে বেঁচে থাকার যে অধিকারগুলো, সেগুলোর অর্থাৎ খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান, এই 5টি মৌলিক যে অধিকার আমরা কি নিশ্চিত করতে পেরেছি স্বাধীনতার 53-54 বছর পর? পারিনি। তাহলে এই ব্যর্থতা কাদের? ওই যে মানুষগুলো বঞ্চিত তাদের না, যে মানুষগুলো সুবিধাভোগী, যে মানুষগুলো যারা রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন, যারা অর্থনীতিতে নেতৃত্ব দিচ্ছেন, যারা প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন, যারা শিক্ষায় নেতৃত্ব দিচ্ছেন, সম্মিলিত ব্যর্থতা। অর্থাৎ আমরা ওই মানুষগুলোর দিকে তাকাই না। এই যে সংস্কার নিয়ে এত কথা হচ্ছে, এই গরিব মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা হচ্ছে না, মানে যারা খেটে খাওয়া মানুষ। এবং জনাব সোহরাব হোসেন, আপনাকে যে আরেকটু বলি যে আমাদের এই যে বিষয়গুলো যে আপনি বললেন খাদ্যবস্ত্র, সেই সাথে বিগত কয়েকদিনের ঘটনায় জননিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ সংস্কারের জায়গা আসছে। মানে এটি তো হচ্ছে উদ্ভূত পরিস্থিতি, কিন্তু একেবারে ধারাবাহিকভাবে চলে আসছে। যে মানে আমরা যে সুবিধা বঞ্চিত দেশটি হওয়া উচিত ছিল সবার। এই দেশ, মানে মুক্তিযুদ্ধের সময় একটা গান ছিল, মানে সম্ভবত সুবীর নন্দীর বা যে গান ছিল, এই দেশ কাওয়ার, মানে কুমারের, কৃষকের, মজুরের, ছোটদের বড়দের সকলের, এই যে সকলের রাষ্ট্র করতে পারিনি। আপনি যেটা বললেন, কিসের কথা বললেন? জননিরাপত্তা, এটা একটা গুরুত্বপূর্ণ। জননিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা, এটাও কিন্তু নিরাপত্তা। শিক্ষার নিরাপত্তা, এটাও নিরাপত্তা। আর হচ্ছে আমি রাস্তায় বের হলে আমি নিরাপদে ঘরে ফিরে আসতে পারি না, অথবা ঘরে থাকলেও নিরাপদ থাকতে পারি না। আজকেই দেখলাম কি খবর, যে কোন বাড়িতে যে চাঁদা তুলতে যে কারা হয়েছে, মানে আটক করা হয়েছে পুলিশ, এরকম মাঝে মাঝেই দেখে। এখন এটা হচ্ছে আইনের শাসনের বিষয়। এখন আইনের শাসন 11 মাস গণ অভ্যুত্থানের পর 1-2 মাস হয়তো এক ধরনের দেওয়া হয়েছিল, পুলিশ সক্রিয় নয়, এক ধরনের বিশৃঙ্খল অবস্থা প্রশাসনে, পুলিশে, কিন্তু এখন কি অজুহাত দেওয়া হবে? সুতরাং এটা আমি মনে করি যে সরকারের ব্যর্থতা, নিরাপত্তা দিতে না পারা। নিরাপত্তা দেওয়ার জন্যই কিন্তু সরকার, নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ, নিরাপত্তা দেওয়ার জন্য বিজেপি, নিরাপত্তা দেওয়ার জন্য র্যাব, আমরা এত বাহিনী করেছি। আবার এটি কমেছে এখন, কিন্তু আগে কিন্তু আমরা প্রায়ই দেখতাম পুলিশ পরিচয়ে, ডিবি পরিচয়ে, র্যাব পরিচয়ে ডাকাতি করা হচ্ছে, ছিনতাই করা হচ্ছে। এই সংখ্যা কমেছে, কিন্তু একেবারে বন্ধ হয়নি। সুতরাং রক্ষক যখন ভক্ষক হয়, তখন নিরাপত্তা পায় না, নিরাপত্তা নিশ্চিত হয় না। দ্বিতীয় হচ্ছে আপনি যখন আক্রান্ত হলেন, আপনি যখন পুলিশের কাছে যাবেন, পুলিশ কী ধরনের আচরণ করে। গতকালই পত্রিকায় দেখেছেন যে প্রায় সব পত্রিকায় এসেছে, একজন সাংবাদিক ছিল বলে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, গণমাধ্যমে এসেছে। প্রথমত হচ্ছে তার মোবাইল ছিনতাই করেছে, মোহাম্মদপুর থানা পুলিশের কাছে গিয়েছে। প্রথম বলেছে আপনি অন্য কোনো কথা নাই যে আপনি জামার বোতাম লাগান, মানে তার এইরকম একটা অবস্থায় বোতাম খোলা থাকতে পারে। তারপর ওসির কাছে, ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গেছে, তিনি বলেছেন এত দামি মোবাইল ব্যবহার করেন কেন?
এখন পুলিশ যখন এই কথা বলেন তখন মানুষ নিরাপত্তার জন্য কোথায় যাবে, কিভাবে নিরাপদ বোধ করবেন? আমি মনে করি এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম ব্যর্থতা, এবং তারা একের পর এক এই ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং তাদেরকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। হ্যাঁ, দেখলাম যে মোহাম্মদপুর থানার বোধহয় এই বিষয়টাতে জনাব সরফ হাসান আসছে। আমি এই মুহূর্তে ডাক্তার আলমগীর পাভেল, আপনার কাছে আমি আবারও আসতে যাচ্ছি। আমরা তো অনেকগুলো বিষয়বস্তু এর মধ্যে চলে এসেছি। আজকে এই সিএডাপ এবং প্রেস ক্লাবে দুটি সেমিনারের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যগুলো দিয়েছেন সেখান থেকে বলছি যে সবগুলো দলের সাথে ঐক্যমতে কিন্তু কোনো ঝামেলা হচ্ছে না বিএনপির। পিআর পদ্ধতি নিয়ে বিএনপির নির্দিষ্ট একটি অবস্থান পরিষ্কারভাবে এই বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কারভাবে বলেছেন যে পিআর পদ্ধতিতে তারা ঐক্যের মধ্যে আসতে চাচ্ছেন না। এর নির্দিষ্ট কোনো কারণ কি আছেন? আপনি যেহেতু একেবারে ওতপ্রোতভাবে জড়িত, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। ধন্যবাদ। আমার মনে হয় খুবই একটা যৌক্তিক একটা প্রসঙ্গ আপনি এনেছেন, কারণ পিআর পদ্ধতির ভেতর থেকে খুব জনগণের প্রত্যাশাকে প্রতিফলিত হয় এরকম কোনো কোনো রাজনৈতিক দল বলবার চেষ্টা করছে। আমি একটু সময় যদি দেন আমি ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করতে পারবো। এরকম পিআর পদ্ধতিতে একটা দল যে নির্বাচনে অংশ নিতে চান তাকে নির্দিষ্ট সংখ্যক সংসদ সদস্যদের নামের তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে। তিনি যদি ৩০০টা আসনে যদি তাদের প্রার্থিতা দিতে চান তাহলে ৩০০টা আসনের জন্যই তাকে তালিকাতে নাম দিতে হবে। নির্দিষ্ট কোনো এলাকা বলে কোনো নির্বাচনী এলাকা থাকবে না। কিন্তু আমরা দেখবেন যে প্রথাগতভাবে আমরা বাংলাদেশের যে সংসদীয় ব্যবস্থা দেখেছি, সেই সংসদীয় ব্যবস্থাতে প্রত্যেকজন সংসদ সদস্য যখন তার বক্তব্য শুরু করেন তখন উনি বলেন যে আমি অমুক এলাকার জনগণের পক্ষ থেকে সংসদে কথা বলতে এসেছি, আমার ওখানে স্কুল দরকার, কলেজ দরকার, আমার হাট বাজারকে উন্নতি দরকার, রাস্তাঘাট করতে হবে, বিদ্যুতের সংযোগ দিতে হবে। এবং নির্বাচনী এলাকা ভিত্তিক সংসদ সদস্য নির্বাচন করার পদ্ধতি যে দেশগুলোতে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, যেমন ভারতে রয়েছে, গ্রেট ব্রিটেনে রয়েছে, আমেরিকাতে রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু একটা এলাকাকে প্রতিনিধিত্ব করে। কিন্তু পিআর পদ্ধতিতে একজন সংসদ সদস্যের কোনো সুনির্দিষ্ট নির্বাচনী এলাকা থাকবেন না, উনি বায়বীয় সংসদ সদস্য হবেন। ভোট দিতে হবে একটা প্রতীকে। আমরা বলছি যে স্বৈরাচারকে আমরা নির্বাসনে পাঠাতে চাই, আমরা বৈষম্য বিরোধী একটা অবস্থান তৈরি করতে চাই। এখন বাংলাদেশে যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে এর সাথে যদি স্বৈরাচারের যদি কোনো একটা সমঝোতা হয় যে ঠিক আছে প্রতীক ভাই তোমারটা আমি নিলাম, কিন্তু এই প্রতীকটাকে ধরে নিতে হবে যেটা আমার প্রতীক, এটা নৌকা প্রতীক হতে পারে, মানে অদৃশ্য নৌকা প্রতীক বলতে পারে, তাহলে তাদের সমর্থকরা কিন্তু ওই প্রতীকে ভোট দিলে যদি 1% ভোট হয় তাহলে কিন্তু তার সেক্ষেত্রে 3টি সংসদীয় আসন তাকে কিন্তু আপনাকে দিতে হবে। দ্বিতীয়ত যে জিনিসটা হলো যে আপনি 300 জনকে নির্বাচনের জন্য তালিকাভুক্ত করে জমা দিবেন, প্রতীক থাকবে একটা, শুধু নির্বাচনী প্রতীকে আপনাকে ভোট দিতে হবে। ফলে আপনার যদি প্রতীক না থাকে, আপনি যদি একজন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে যদি নির্বাচন করতে চান তাহলে আপনার তো সেই নির্বাচনের সুযোগ নেই। কিন্তু একজন নাগরিক হিসেবে আপনার তো সমান অধিকার থাকার কথা যে আমি সংসদ সদস্য নির্বাচিত হতে চাই, আপনার জন্য সেই সুযোগ অবহেলিত নয় এখানে। তারপরে যেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা দেখেছি যে ডিলিমিটেশনের নামে গ্রামের আসনগুলোকে কিন্তু শহরে আনা হয়েছে। গ্রামে কিন্তু সংসদীয় আসনের সংখ্যা ক্রমাগতভাবে কমছে, যেখানে যেহেতু জনসংখ্যার ভিত্তিতে নির্বাচন এলাকা নির্ধারিত হয়। তো ফলে যখন একটা রাজনৈতিক দল দেখবে যে ভোটের আধিক্য শুধুমাত্র নগর কেন্দ্রিক, তখন তারা নির্বাচনের প্রচারণা শুধুমাত্র নগরে চালাবে, কোনো রকম গ্রাম অঞ্চলে নির্বাচনী প্রচার চালাবার দরকার হবে না। কারণ আপনি জানেন যে ঢাকা শহরের প্রায় 17-18টা নির্বাচনী এলাকা, আপনি সেটা বাদ দিয়ে কেন আপনি বরগুনাতে যাবেন, কেন আপনি মেহেরপুরে যাবেন, ওখানে 1-2টা আসন দরকার তো নেই। এরপরে যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আপনি তালিকাতে নামের যে অগ্রাধিকার দেবেন, ধরেন কথার কথা আপনি 300 জনের নাম দিলেন, প্রথম জন যে ব্যক্তির নাম দেওয়া হলো তার বাড়ি হলো পঞ্চগড়, আর আপনি ভোট পেলেন সবচেয়ে বেশি হলো চট্টগ্রামের। আপনার সংসদ সদস্য কিন্তু আপনি পঞ্চগড় থেকে নির্বাচিত হবে চট্টগ্রামের ভোটারের ভোট দিয়ে। তো এই ধরনের ব্যবস্থাপনাতে যারা পিআর পদ্ধতির কথা বলছেন, আমার দৃঢ় বিশ্বাস ওনারা নিজেরা পিআর পদ্ধতি সম্পর্কে ভালো করে ওয়াকিবহাল হননি। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য কেন, উন্নয়নশীল কোনো একটা দেশে যারা একটা প্র্যাকটিস করেছে, যে 2-3টি দেশ এটা এখনো পর্যন্ত করেন, তাদের সরকার কিন্তু ক্রমাগতভাবে পড়ে যায়। কারণ আরেকটা জিনিস আপনার লক্ষণীয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে ভোট যতগুলো হয়েছে, কোনো একটি রাজনৈতিক দলের কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে 66% ভোট পেতে হবে, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে 51% ভোট পেতে হবে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের এককভাবে সেরকম সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে আপনার যদি 151-তে পৌঁছতে হয় তাহলে আপনার অন্য একটা রাজনৈতিক দলের সহায়তা নিতে হবে। সেই রাজনৈতিক দল যদি আপনাকে 10টা সিট দিয়ে যদি বলে যে না আমি তোমাকে সরকার গঠনে সাহায্য করছি, তার বিনিময়ে আমাকে 10টা মন্ত্রী দিতে হবে। তো ফলে এখানে হর্স ট্রেডিং, এরকম বাণিজ্য করবার একটা ব্যাপার থাকবে। আর সেক্ষেত্রে আরেকটা খারাপ জিনিস যেটা হলো যে সংসদ সদস্যরা কেউ নিজেরা
ব্যক্তিগত পর্যায়ে নির্বাচনী প্রচার চালাবেন না, দলের পক্ষ থেকে নির্বাচনের প্রচার চলবে এবং যে ব্যক্তিগুলো তালিকাভুক্ত হবেন তারা নির্বাচনের প্রচারের চাইতে দলের যারা এই মনোনয়ন দেন তাদেরকে সন্তুষ্ট করার কাজে ব্যস্ত থাকবেন। ফলে এখানে জনপ্রতিনিধিত্বের কোনো রকম কোনো সুযোগ থাকবে না। একটা প্রশ্ন কি রয়ে যায় না জনাব পাভেল, যে জামাত এবং ইসলামী সমমনা যে দলগুলো তারা কেন পিয়ার চাচ্ছে? তাদের কাছে আপাত দৃষ্টিতে কেন মনে হচ্ছে যে পিয়ার হলেই সংস্কার হয়ে যাবে? এটা আপনি যদি দেখেন তাদের একটা দল সর্বোচ্চ 17-18টি আসন পেয়েছে কোনো সময়, ব্যক্তিগত নিজেরা যখন নিজের দলীয় প্রতীকে নির্বাচন করেছেন তারা 2 বা 3টা আসন পেয়েছেন, যখন অন্য দলের সাথে বা বিএনপির সাথে যখন তারা জোটবদ্ধভাবে গেছেন তখন হয়তো তাদের আসন সংখ্যা বেড়েছে। এখন তাদের ভেতরে একটা ধারণা তৈরি হয়েছে যে তাদের যদি 10% ভোট যদি থাকে দেশে তাহলে তারা 30টি আসন পাবেন, কিন্তু তারা এটা বুঝতে পারছেন না যে প্রকারান্তরে এইরকম ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যে বাংলাদেশে তো আওয়ামী লীগেরও তো সমর্থক রয়েছে, তাদের যদি প্রতীক না থাকে, দল যদি নির্বাচন করতেও না পারে, নিবন্ধিত কোনো একটা দলকে তারা যদি বলে যে না ঠিক আছে তোমাদের প্রতীকটাই হলো আমাদের প্রতীক প্রচ্ছন্নভাবে, তাহলে তারা যে ওই ভোটটা দিয়ে তাই এই সমস্ত দলের চাইতে বেশি পরিমাণ সংসদে আসন সংখ্যা পেয়ে যেতে পারে, এই হিসাবটা বোধহয় তারা ঠিকমতো করেননি। দর্শক, আলোচনা আমরা করছি, আমরা আলোচনা চালিয়ে যেতে চাচ্ছি। এই মুহূর্তে একটা বিরতির সময় হচ্ছে। আপনারা দেখছেন RICL স্টিল, জনতন্ত্র গণতন্ত্র। ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RICL স্টিল, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। ডক্টর আলমগীর পাভেল, যেই কথাটাতে আমরা ছিলাম সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর সাথে সাথেই চলে আসে। একটা খুব নির্বাচনের তারিখ দেয়া নিয়ে আজকেও একটি আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। একটা নির্বাচনের তারিখ দিলে বা বিএনপি আসলে যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে হাঁটছিল, 31 দফার খসড়া জমা দিল এবং সেই সাথে সাথে নির্বাচনের একটি তারিখ তারা আকাঙ্ক্ষিত একটা চাচ্ছে। আপনাদের আসলে ধারণা কি বিএনপির পরবর্তী অবস্থান আসলে কি হবে নির্বাচনের তারিখ দেওয়ার পর? এখানে বিএনপির একা না, যারা রাজনীতির সাথে আছেন, যারা নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুতি নিচ্ছেন, প্রত্যেকটা দলের জন্য নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করলেই পরীক্ষার যেরকম হয়, পরীক্ষার তারিখ ঘোষণা করলে যখন পরীক্ষার প্রস্তুতি শুরু হয়, প্রস্তুতি আগে থেকে থাকে, তবে প্রস্তুতিটা জোরে সোরে শুরু হয়, কারণ আমি জানি যে পরীক্ষাটা আমার ওই তারিখে অনুষ্ঠিত হবে। ফলে বিএনপিও ওই রকমভাবে চিন্তা করে এবং এটা শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপট না, পুরো দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিনিয়োগ, সকল ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে এই তারিখটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা একটা তারিখ নয়, এটা বলতে পারি যে আমাদের সমাজ জীবনের, ব্যক্তি জীবনের এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ঘোষণা করা। সেই ঘোষণা করা, যদিও আমরা শুনছি যে আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন মাননীয় প্রধান উপদেষ্টা, কিন্তু সেটা হয়তো যারা তার সঙ্গে আজকে আলোচনায় ছিলেন সেই সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথা থেকে আমরা পেয়েছি। কিন্তু এটি আরও ভালো হতো যদি ওনার প্রেস উইং কিংবা ওনার যে দপ্তর, সেটা যদি এই ঘোষণাটিকে যদি তাদের বয়ান থেকে যদি পাওয়া যেত, তাহলে হয়তো আমরা খুব জোরে সোরে বলতে পারতাম যে ঘোষণাটি এসেছে। তবে আমরা আশা করি এটার, যেহেতু সরকারের পক্ষ থেকে এই ঘোষণাটিকে বা রাজনৈতিক দল যে কথাগুলো বলেছে তার প্রতিবাদটি হয়নি, তো ফলে আমার মনে হয় যে এটি সরকারেরই ঘোষণা, এটা আমরা সেভাবে বিশ্বাস করতে চাই, দেখতে চাই এবং সুস্থ রাজনীতির মধ্যে দিয়ে, সুস্থ প্রচারণার মধ্যে দিয়ে দেশ নির্বাচনমুখী হোক, জনগণ তাদের যে দীর্ঘদিন যাবৎ ভোটাধিকার বঞ্চিত হয়েছে সেই বঞ্চনার অবসান হোক, মানুষ তাদের পছন্দের সরকারকে নির্বাচিত করতে পারুক এবং জন আকাঙ্ক্ষার যে জায়গাগুলো রয়েছে, শুধুমাত্র আমরা এটা বলবো না যে কিছু সংবিধানের সংস্কার কিংবা আমাদের যে সমস্ত মৌলিক কিছু বিষয় রয়েছে সেগুলোর বাইরে, সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এগুলো করতেই হবে, কিন্তু এর বাইরে যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো জায়গা রয়েছে, সেটা হচ্ছে কর্মসংস্থান আমাদের তারুণ্যের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আমরা লক্ষ্য করেছি যে বিগত দিনে আমাদের দেশের মানুষরা চিকিৎসার জন্য দেশের বাইরে যান, এই প্রবণতাটাকে স্তব্ধ করা দরকার, বন্ধ করা দরকার। শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি ক্রমাগতভাবে শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সৃজনশীল একটা ব্যবস্থাপনা, একমুখী শিক্ষা, এগুলো কোনোটাই কিন্তু আমাদেরকে প্রকৃত ফল দেয়নি। কিন্তু আমাদের দেশ পরিচালনার জন্য প্রকৃত মেধার দরকার এবং সেটা একটা মেধাভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং চাহিদাভিত্তিক যে শিক্ষা, এটাকে আমাদের ভাগ করে নিতে হবে। আমরা কিন্তু চাইবো না যে অতি উচ্চশিক্ষিত কেউ একটা পিয়ন বা একটা পরিচ্ছন্নতা কর্মীর চাকরির জন্য আবেদন করবেন। ফলে এই বিন্যাসটা করা দরকার যাতে সমাজে এই বৈষম্যটা দূর হয়। এর পাশাপাশি আমাদের আন্তর্জাতিক সম্পর্কের একটা ক্ষেত্র রচনার প্রয়োজন রয়েছে। বিশ্ব বাণিজ্যে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। আগামী দিনে মেধাস্বত্ব আইন প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপার রয়েছে।
এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপার রয়েছে, সব কিছু মিলে কিন্তু আগামী দিনের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে যেগুলো আমরা আলোচনায় এখন আনছি না। কিন্তু একটা নির্বাচিত সরকার, আমি মনে করি যে এই সরকারের উচিত ছিল সেই আলোচনার পটভূমিটা তৈরি করে দেওয়া বা সেই কার্যক্রমের পটভূমি তৈরি করা, যাতে পরবর্তী সরকার যারাই আসবে নির্বাচিত তাদের জন্য রয়েছে। আমি জনাব সোহরাব হাসান আপনার কাছে একই প্রশ্ন করছি যে নির্বাচনের তারিখ তো খুব কাঙ্ক্ষিত একটি বিষয়, এখন বর্তমানে যে রাজনৈতিক দলগুলো তারা দল গোছাচ্ছেন বিভিন্ন, এ ব্যাপারে আপনার সংস্কার এবং নির্বাচনের যে সম্পর্কটা সেটি যদি আবার আলোকপাত করতেন, তারিখ দিলে কি হবে? সংস্কারটা কি, যেমন ধরেন পাভেল ভাইয়ের কথা থেকেই যেটা হলো, এটা একটু শঙ্কিত হওয়ারই, কিন্তু সমস্যাটা তো ওখানে না। পাভেল ভাই বললেন যে আনুপাতিক ভোটের ক্ষেত্রে যদি পরাজিত শক্তি বা তাদের সমর্থকরা কোনো দলকে ভোট দেয় গোপনে, তাহলে ওই দল জিতে যাবে। কথা হচ্ছে যে পরাজিত দল জিতে যাবে এই আশঙ্কাটা তখনই হয় যখন তারা যে সব কর্মকাণ্ড করেছে, তাদের আমলে যে সব অনিয়ম, দুর্নীতি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, দখলবাজি হয়েছে, সেটা যদি বন্ধ করতে পারি তাহলে কিন্তু ওই আশঙ্কাটা থাকে না। কিন্তু সেটা কিন্তু গত 11 মাসে বন্ধ হয়নি। এ কারণেই পাভেল ভাই যেমন বললেন যে অন্যদের থেকে তাদের মানে ফ্যাসিবাদের মানে আনুপাতিক ভোটে তাদের আসার আশঙ্কা, আবার অন্যরা বলে মানে বিএনপির বাইরে যে দলগুলো যে যত দ্রুত ভোট হলে তাহলে বিএনপি সুবিধা পাবে, কারণ তারা পরাজিত শক্তির সমর্থন পাবে। মানে এই যে পাল্টাপাল্টি, আসল জায়গায় দেখা উচিত যে কি কি কারণে পরাজিত শক্তি সুবিধা করতে পারে বা তাদের প্রতি মানুষের সহানুভূতি জাগতে পারে। অর্থাৎ এখন অনেকে কিন্তু বলাবলি করে যে পরিবর্তন কি হলো, এই যে পরিবর্তন হলো না, পরিবর্তন আনাটার দায়িত্ব প্রথমত সরকারের, দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক দলগুলোর সমর্থন। আর আপনি যেটা বলছেন সংস্কারটা কিন্তু মনের সংস্কারটা আগে, দলের সংস্কার আগে, এবং গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। যে কথাটি পাভেল ভাই বললেন, আমিও বলতেছি যে যদি একসঙ্গে না চলতে পারি, কেন এত এই যে রাজনৈতিক শক্তি, ছাত্র নেতৃত্ব একসঙ্গে কি বলে স্বৈরাচারকে হটাতে পেরেছে, রাস্তায় নেমেছে, বন্দুকের সামনে বুক পেতে দিয়েছে, অনেক সহযাত্রীকে তারা হারিয়েছেন, সেই দলগুলো কেন এরকম আত্মঘাতী মানে আত্মঘাতী এই যে বাকযুদ্ধে লিপ্ত হচ্ছে? তার মানে হচ্ছে এখন সস্তা সুবিধা, মানে কি বলে সংকীর্ণ সুবিধার জন্য, মানে বৃহত্তর সুবিধার জন্য যদি দেখে যে তাহলে কিন্তু সংস্কার নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। যখন সংকীর্ণ দৃষ্টিতে দেখে যে আমার কোনটায় লাভ হবে, নির্বাচন বিলম্বে হলে আমার লাভ, নির্বাচন না হলে হয়তো আরো কারো লাভ। হ্যাঁ, অনেকে বলেন যে এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও অনেকে আছেন যারা চান যে নির্বাচন এখন না হোক। তা সংস্কারটা হতে হবে ঐকমত্যের ভিত্তিতে, কিন্তু না হলে যদি কেউ চাপিয়ে দিলে কিন্তু সেই সংস্কার কাজে লাগবে না, যেটা সেনা সমর্থিত সরকার চাপিয়ে দিয়েছিল। সুতরাং আমরা এমন একটা, যেটা যে জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে, আমরা আশা করি 31শে জুলাইয়ের মধ্যে না পারলেও অন্তত 5 আগস্টের মধ্যে একটা সনদ আসবে তার ভিত্তিতে, এবং যে কথাবার্তা হচ্ছে তাতে হয়তো এটি আমি ধারণা করি যে 5 আগস্টের মধ্যেই হয়তো প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ দিবেন। আর সেটা অবশ্যই সেটি একটি কি বলে, সেটা একটি আনন্দের খবর এবং সেটি আশারও খবর, এ কারণে যে মানুষ তখন নির্বাচনমুখী হবে, তখন আর এই পারস্পরিক এই যে দলের সঙ্গে দলের এই বিরোধটা থাকবে না, তখন যাবে তার আসনে কে প্রতিদ্বন্দ্বী, তখন দল কিন্তু আমাদের একেবারেই সময় কম। জনাব সোহরাব হাসান সাংবাদিক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের সাথে অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল আপনি ছিলেন। আপনার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ব্যস্ততার মধ্যে। এই আলোচনাটি আসলে দীর্ঘায়িত, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আলোচনায় ব্যস্ত হব। দর্শক, এই ছিল আজকের RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। পরবর্তীতে দেখা হচ্ছে। শুভরাত্রি সবাইকে।